আচ্ছা, তুমি এত খারাপ হলে কিভাবে? তোমার চেহারাটা এমন জানোয়ারের মতো হয়ে গেল কিভাবে? দেখছেন কেমন যেটা হায়নার মতো দেখতে লাগে মাহফুজ আলমকে। এই লোকটা আবার লিখছে যাবেন না, যাবেন না। হাসনাত আব্দুল্লাহ সাইদির ছেলেদের বুকে জড়িয়ে ধরে যেইভাবে তার মুখে মাথা ঘষলো, গরু যেরকম কোরবানির গরু দেখবেন, হ্যাঁ, ঘাস আসলে এরকম 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 করে না, আপনি দেখবেন হাসনাত সাইদির ছেলের বুকে মাথা রেখে তার তার বুকের মধ্যে যেভাবে কাঁদলো, হে হে করে কাঁদলো, যে তার এই আলেম ওলামাকে শাস্তি দিয়েছে, সেটা কেঁদে কেটে একাকার। তাহলে বুঝতেই পারছেন যে তাকে শেভ করে, ক্লিন শেভ করে, আধুনিক সাজিয়ে কোনোভাবে কিন্তু আপনি বলতে পারবেন না এই ছেলে জামাত করে। না আছে দাড়ি, না ট্রিম করা দাড়ি, না কিচ্ছু কিচ্ছু আপনি বুঝবেন না। কিন্তু কথাবার্তা বলতেছে আপনার বন্দোবস্ত, বয়ান শুনলে মনে হবে নয়া বাম হয়েছে। ওই যে আপনার ইউনিভার্সিটিতে ঢুকলে প্রথম ইয়ার যেরকম কমিউনিস্ট হয়, দেখলেই মনে হবে যে মনে কমিউনিস্ট হয়ে গেছে। এটা আস্ত শিবির হাসনাত আব্দুল্লাহ। যেই লোকটা জামাত শিবির না হলে সাইদির ছেলের মাথার মধ্যে নাক ঘষে কান ঘষে কি বলে যে সাইদিকে যারা ফাঁসি দিয়েছে তাদের প্রতিশোধ নিব। আচ্ছা, একটা গেল হাসনাত আব্দুল্লাহ, কে ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস অফ দিস হোল টোকাই বাহিনী। আচ্ছা, এরপরে সার্জিসের কথা তো পরিষ্কার, সে বলেই দিয়েছে যে আরো একটু আগে যদি এই ঘটনা ঘটাতে পারতো তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরী, সাইদি এদেরকে ফাঁসিতে ঝুলতে হতো না। এরপরে আপনি দেখেন মাহফুজ আলম তো জামাত শিবিরের ছেলে, হিজবুত তাহরির করতে গেলে আমরা সবাই জানি। হান্নান মাসুদ ওই হাতিয়াতে সে করতে হতো শিবির, তার বাবা হচ্ছে জামাত। তো প্রত্যেকটা আপনি সামনের সারির প্রত্যেক সারির পুরোটাই হচ্ছে শিবির, জামাত। তাহলে এবি পার্টি, এনসিপি, এরপরে ইনকিলাব মঞ্চের একটা দেখেছেন না, 4 ফুট 15 সাইজ, এইভাবে জাম্প মারে। আপনি দেখবেন যে যখন ভাষণ দেয় ঠাস করে এরকম ভাবে একটা জাম্প মারে, লাফা জাম্প মারে। আপনার এই ছেলে হচ্ছে আস্ত শিবিরের, এই তারা বানিয়েছে ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য পরিষদ, তারপরে 36 পরিষদ, জুলাই 36, প্রত্যেকটা জামাত শিবিরের প্রোডাক্ট। কিন্তু এরা কিন্তু সংখ্যায় কিন্তু একই ছিল, ভেঙে বানিয়েছে। হ্যাঁ, মানে জামাতের ব্যাপারটা খেয়াল করে দেখেন, যখন আপনার করোনা হচ্ছিল তখন তারা কি করেছে, গাছ লাগান পরিবেশ বাঁচান পরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ, রাস্তা ধোয়া কমিটি, রাস্তা পরিষ্কার করা কমিটি, টিকা দেওয়া কমিটি, সবগুলো জামাতগুলা। এরা তখন রাজনীতি করতে পারতো না, এরা এভাবে বিভিন্ন বানিয়েছে। কিন্তু এরা তো না হয় জুনিয়র লেভেলের, কিন্তু একটু আপার লেভেলে এই উপদেষ্টাদের মধ্যে, তারপর তার যতগুলো কমিশনের চেয়ারম্যান যারা আছেন, যারা সুশীল সমাজের একদম মাথায় বসে আছেন, তারা তো অনেক সময় দেখেছে মুক্তিযুদ্ধের কথা বলতেন, কিন্তু এখন তো তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ঘনিষ্ঠ। তো তারাও কি জামাতকে প্রমোট করলেন? এখন শুনেন, আমি আপনাকে একটা কথা বলি যে এই যে সুশীল সমাজ বললেন, এই যে উপরে বসে আছে বললেন, ঠিক টাকা থেকে কত দূরত্বে বসে আছে সেইটার সাথে সুশীলতা সমানুপাতিক। আমরা অঙ্ক করেছি না যে অমুকের ভরবেগ তমুকের দূরত্বের সমানুপাতিক, কি পড়েছিলাম না ফিজিক্সে? ঠিক একই ঘটনা। আপনি কতটা সুশীল, কতটা মানবতাবাদী, সেটা ডিপ স্টেটের টাকার সমানুপাতিক। ওইটার উপরে ডিপেন্ড করবে আপনি ঠিক কতটুকু করা হবেন, কতটুকু সফট হবেন, কতটুকু বোবা হয়ে যাবেন। বদিউজ্জামান মজুমদার, তারপরে সিপিবির দেবপ্রিয় ভট্টাচার্য। আচ্ছা, দেবপ্রিয় ভট্টাচার্যের টাকা আসে কোত্থেকে বছরের পর বছর? এই যে সুজনের টাকা কে দেয়? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ইফতেখারের টাকা কে দেয়? আদিলুরের যে আপনার একটা কি ছিল যেন অধিকারের টাকা কে দিত? ব্যর্থতার কথা বলেছি না আমরা, হয়তোবা এদেরকে কখনো ব্যান করতে পারিনি, খুঁজে বের করতে পারিনি, আমরা গবেষণা করতে পারিনি। কিন্তু আপনাকে আমি একটা কথা দিয়ে যাই তৌফিক ভাই, এই দেশ সামনের যে তরুণরা আসবে, বাংলাদেশে যে তৃণমূল, আওয়ামী লীগের যে তৃণমূল ভবিষ্যতে আসবে, এরা শার্প, ছুরির ফলার মতো শার্প। দেশের বাইরে এখন যাদের সাথে মিট করছি, দেশের বাইরে দেশের ভেতরে আওয়ামী লীগের যেসব ছেলেপেলেরা এতদিন কমপ্লিটলি ঘুমন্ত ছিল,
যোগাযোগ করে, তো এদের তো মেধা দেখি একটা অদ্ভুত একটা জেনারেশন পাবে। আমি একদম হতাশাবাদী হই না, একদম না। আওয়ামী লীগের যেসব শিক্ষিত অংশ জেগে উঠেছে তৌফিক ভাই, অসাম, এক কথাতে ক্লাস। এই ছেলেপেলেগুলো জানে যে ঠিক কোথায় গবেষণা করতে হবে, কাকে ধরতে হবে, কোথায় যেতে হবে, কোন জায়গাতে যেতে হবে। সংগঠিত হচ্ছে, দেখবেন এই দেশটা রাজাকার, আল বদর, আল শামস, শাহিন ফৌজের হবে না। আমি নিশ্চিত করতে পারি যে আমাদের কাছে, বাংলাদেশ আওয়ামী লীগের কাছে এই দেশ নিরাপদে থাকবে। মাকসুদ ভাই একটা গান গিয়েছিল না, নিজের দেশ হতে পারি এই গরিবের দেশ, হতে পারি এই নিপীড়িতের দেশ, তবুও আমার বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা, বাংলাদেশ আওয়ামী লীগ মেহনতি মানুষদের মাধ্যমে, কৃষক, ভূমিহীন, এই সব কিছু নিয়ে, তরুণদেরকে নিয়ে আমরা এই দেশটাকে এমন ভাবে গড়ব যে বাংলাদেশ আওয়ামী লীগ যেন ক্যাপিটালিস্টদের একটা হাব না হয়। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, বাংলাদেশ আওয়ামী লীগ যেন একটা সেবা প্রতিষ্ঠান হয়। এটা একটা সেবা প্রতিষ্ঠান, এটা একটা সার্ভিস দেওয়ার প্রতিষ্ঠান হয়। এটাই আমাদের লক্ষ্য। সার্জিস আজকে পোস্ট দিয়েছে কি, হে হে সালাউদ্দিন কাদের যদি আজকে বেঁচে থাকতেন, সরি, আজকে যদি এই আন্দোলনটা তখন হতো, আজকে সালাউদ্দিন কাদের আর দেলোয়ার হোসেন সাইদিকে এইভাবে মরতে হতো না। তাহলে প্রধানমন্ত্রী যে বলেছে যে মেধাবীদেরকে চাকরি না দিয়ে, সরি, মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে চাকরি না দিয়ে আমি রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দিব, তাহলে সেই সময় যে আমি কে, তুমি কে রাজাকার, মাননীয় প্রধানমন্ত্রী নাকি রাজাকার বলেছে, তো আজকে কি প্রমাণিত হলো? অন্যতম প্রধান সমন্বয়ক এখন বলছে যে তার ভেতরে কি ছিল, সালাউদ্দিন কাদেরকে সে ছেড়ে দিত, সাইদিকে সে ছেড়ে দিত। আর এদের পেছনে ইক্তাদায়তুল বেহাদাল ইমাম, এদেরকে ইমাম মেনে এতদিন ধরে নামাজ পড়ছে। তো আস্তে আস্তে প্রধানমন্ত্রী যা বলেছে, গতকালকে মির্জা আব্বাস বলেছে, সেন্ট মার্টিন দিয়ে দিতে চান, হবে না। করিডোর দিয়ে দিতে চান, হবে না। আসাম, মিজোরাম এগুলো দখল করতে চান, হবে না। কে বলছে? মির্জা আব্বাস। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি ভদ্রলোককে, রাজনীতিবিদ হিসেবে প্রবীণ রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ। তো এগুলো তো প্রধানমন্ত্রী বলে গিয়েছে। আজকে সেন্ট মার্টিনের কথা যে আমি আপনি বলছি, মির্জা আব্বাস বলছে, কে বলেছে? তো এই ভদ্র মহিলা, এই বঙ্গবন্ধু কন্যা, এই মানুষটা যা কিছু বলে গেছে বাংলাদেশকে নিয়ে, সব তো বলেছে। তো আপনারা তার কোন কথাকে তৌফিক ভাই অস্বীকার করতে পারে না? রাজাকারের বাচ্চা বলেছে, প্রমাণিত। সেন্ট মার্টিন নিয়ে যাবে, প্রমাণিত। দেশ নিয়ে যাবে, প্রমাণিত। বন্দর নিয়ে যাবে, প্রমাণিত। খ্রিস্টান একটা রাষ্ট্র করতে চায়, প্রমাণিত। মিয়ানমারের একটা অঞ্চল ইহুদিদের রাষ্ট্র করতে চায়, প্রমাণিত। কোন জিনিসটা অপ্রমাণিত? এই ইউনুসকে তার সমস্ত দুর্নীতিতে ধরেছে কে? উনি। কারণ উনি জানেন এই লোকটা কি করছে, অপরাধ করেছে, প্রমাণিত। সবচাইতে বড় শয়তানটাকে ধরেছে তিনি, প্রমাণিত। এখন আজকে আমাকে একটা ছেলে, একটা তরুণ, আমি তার নাম বলবো না, বিব্রত হবেন বা সিকিউরিটি ইস্যু, আমাকে বলছেন যে নিজুম ভাই, জুলাই অগাস্টে আপনাকে ধুমধুমার গালি দিয়ে পোস্ট দিয়েছি। আজকে 2 আওয়ার্স আগে আমাকে মেসেজ দিয়েছে, আমি আপনাকে পরেও শোনাতে পারি সেই মেসেজ, যে আপনাকে গালি দিয়েছিলাম, আপনার উপরে এমন রাগ আমাদের উঠেছে, মনে হচ্ছে পিটাই। আর আজকে অপরাধ বোধে ভুগছি ভাইয়া, আপনাকে সেই অপরাধ বোধ থেকে আমি আজকে আপনাকে টেক্সট করছি। সেই সময় আমি যখন বলেছি এরা রাজাকার, আল বদর, আমি যখন বলেছি যে এটা হচ্ছে একটা অ্যারাব স্প্রিং এর মতো একটা আন্দোলন, এরা মানুষকে, এটা জামাত শিবিরের আন্দোলন, তখন বোঝেনি। এখন মেয়েরা ঘর থেকে বের হতে পারে না, এখন আপনাকে দোকানের মধ্যে গরুর মাংস না হলে দোকান বন্ধ করে দেবে, সেসব ভিডিও আমাদের কাছে আছে। দোকানে গরুর মাংস মাস্ট বিক্রি করতে হবে। কোনোদিন শুনেছেন? বের হতে পারে না, একে নাস্তিক, তাকে নাস্তিক, পেটানো, মারা, খুন, হত্যা, ধর্ষণ। রাজাকাররা আজকে মুক্তি পেয়ে সেই শাহবাগে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে, আর কুমিল্লাতে বা বরিশালে আপনার মুক্তিযোদ্ধাদেরকে জুতা দিয়ে পেটানো হচ্ছে। আমি না হয় খারাপ মানুষ, আমি না হয় খুব দুষ্টু, আমাকে দেখতে ভাল লাগে না, আমি নাকি ফ্যাসিস্টের সহযোগী, আমি নাকি খুবই খারাপ। নিজুম মজুমদারকে নিয়ে তো অনেক 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 অভিযোগ। তো বাবা, আপনারা কেন নামলেন না? আপনি কেন একটা রাস্তাতে নেমে আপনার অকাত দেখালেন না? তাহলে তো আমি আর ব্যবসা করতে পারি না।
না, আমি আর বাংলাদেশ আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার দরকার নাই তো, আপনি যদি কথা বলতেন। এই হচ্ছে ঘটনা। না, এখন আপনি যাদের কথা বললেন, কথা তো তারা বলেন, যেমন আপনি ইশতিয়াক এর বাবা, প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের বাবা ইশতিয়াক আহমেদ খুবই গণ্যমান্য ব্যক্তি ছিলেন, উনি ঘাতক দালাল নির্মূল কমিটিতে ছিলেন। সেইখানে তো এই যে আইন উপদেষ্টা, তিনিও তো ছিলেন, কিছুদিন তো ছিলেন। এখন তিনি আসিফ নজরুল, তিনি তো এখন আবার এটাকে উইশ করলেন যে তার দায়বোধ এবং যারা 24 আন্দোলনে শহীদ হয়েছে তাদের কৃতিত্বটা দিলেন, বলে এই মহান কাজটি তিনি দেখতেন না। তো এই আসিফ নজরুল সহ আবার 2-3 দিন, তার কয়েকদিন আগে যে প্রধান উপদেষ্টা যখন পদত্যাগের নাটক করলেন, আমাদের ডেইলি স্টারের সম্পাদক, আমার প্রফেশনের নমস্য ব্যক্তি মাহফুজ আনাম পর্যন্ত এডিটোরিয়াল লিখে তাকে ক্ষমতায় থাকতে বললেন। তারপরেই কিন্তু এই রায়গুলো হলো। তার মানে এটা আসলে কি, তারাও তো মিত্র, ডক্টর আবার থাকতে পারেন কি স্যার, আপনি না না রাখেন, আপনি তো এবার বলতে হবে তো তরুণদেরকে, স্যার আপনি যাবেন না, স্যার আপনি থাকেন, পারলে ওর যে অদৃষ্টটা লেজ আছে মাহফুজ আনাম এই বৃদ্ধ বয়সে, মানে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এই লোকটার কোনো ছেলে মেয়ে নাই, মানে কোনো অ্যাডাল্ট ছেলে মেয়ে নাই যে জানি না যে একটু বলতে পারে যে বাবা আচ্ছা তুমি এত খারাপ হলে কিভাবে, তোমার চেহারাটা এমন জানোয়ারের মতো হয়ে গেল কিভাবে, দেখছেন কেমন যদি হায়নার মতো দেখতে লাগে মাহফুজ আনামকে। এই লোকটা বলে যাবেন না, যাবেন না। হ্যাঁ, মানে আমি এটা দেখি আর ভাবি, আমি ওই কোন স্ল্যাং ইউজ করলে আমাকে সাথে সাথে আবার বিভিন্ন জায়গা থেকে বলে যে আপনি কেন ইউজ করলেন। ওই ব্যারিস্টার সলিসিটর হয়ে লাইফে মনে হয় মাঝে মধ্যে মনে হয় একটা ভুলই করে ফেলছি, যা মন চায় তা বলতে পারি না, মনের ঝাল মিটিয়ে প্রফেশনের একটা ভার আছে তো, বলতে পারি না অনেক কথা। না, সেই জায়গাটাই ইচ্ছে করে, আসিফ নজরুল না ইচ্ছে করে বলি। আসিফ নজরুল যেভাবে উইশ করলেন, এবং তার মতো যারা, আপনি যে মুক্তিযোদ্ধাদের কথা বললেন যে আওয়ামী লীগ তারা তো এখন আত্মগোপনে আছে, নাই বা সমর্থক তারা কথা বলতে পারছেন না, কিন্তু জিয়াউর রহমান নিজে মুক্তিযোদ্ধা ছিলেন, তার দলেও মুক্তিযোদ্ধারা আছে। এইটার বাম রাজনৈতিক দল যারা 24 আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের কেউ কেউ মিছিল করছে, মশাল মিছিল করছে, পিটানি খাচ্ছে শিবিরে, আবার আজকেও তারা মিছিল করেছে। কিন্তু এই বিএনপি তারা ক্ষমতায় যাওয়ার একদম দ্বার প্রান্তে বলে তারা মনে করছে, কিন্তু তাদের কি প্রতিক্রিয়া দেখলেন? তাদের মধ্যের মুক্তিযোদ্ধাদের অবস্থা কি, তারা কি এই বিষয়টিকে কিভাবে দেখতে পারে? দেখেন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আবার যদি গড়পড়তা এটা বলি, সেটা হচ্ছে দেখেন যারা মুক্তিযুদ্ধ করেছে, টু বি অনেস্ট, আমার বাবা চাচা যারা আছেন তাদের বয়স এখন 80, 84, 90, কারো কারো ধরেন খুব, মানে আমি যদি মানে চাইতে কম, মানে সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, লেটস সে 5 ইয়ার্সেরও মুক্তিযোদ্ধা ছিল। ইমরান নামে এক মুক্তিযোদ্ধা ছিলেন, মনে আছে কাদের সিদ্দিকীর কোলে সে ছবি দেখেছি, আমি বঙ্গবন্ধুর কোলে ছবি দেখেছি, 5 বছরের শিশু তখন ছিলেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। আমি যদি একটা অ্যাভারেজও ধরি যে 10 বছর বয়সে বা 12 বছর বয়সে মুক্তিযুদ্ধে গেছে, এরকম অনেকে আছে। স্বাধীনতার এত বছর পরে তাদের 65-67 বছর বয়স বা 70, 70 বছর বয়সে একজন মানুষের রাজপথে নামাটা কঠিন ভাই, যত যাই বলেন না কেন। ওই 20 বছর বয়সে সাহস আর 70 বছর বয়সে সংসার, সমাজ, বাচ্চা কাচ্চা, রোগ বালাই নানান ভাবে তো তাদেরকে ঘিরে ধরেছে। আমরা তাদেরকে কোনো ব্লেম দেই না। অনেক মুক্তিযোদ্ধা আমাকে মেসেজ দিয়েছে, বাবারে এই দিনের জন্য কি বেঁচেছিলাম, এই দিন দেখার জন্য। কি বলবো, কি জবাব দেব? আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে আমি ব্লেম দেই না। আমার কাছে যে জায়গাটা কষ্টের জায়গা লাগে সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা ছাড়া বাংলাদেশের এই যে এত মানুষ, এই যে আমি অন্যদের কথাও বাদ দিই, এলিটদের যারা সমাজের একদম এলিট শ্রেণীর, এদের আসলে কিছুই ছোঁয় না, জরা, দুঃখ, ঘৃণা, বিষাদ, এরা আসলে কাঁদেও না, হাসেও না, এরা যে কি তাও আমি জানি না, এদের বুকটা প্লাস্টিকের মতো। কিন্তু যে মধ্যবিত্ত সমাজ,
যে মিডল ক্লাস এই সমাজটাকে চালায়, যে মিডল ক্লাস কালচার চর্চা করে, যে মিডল ক্লাস হাসে কাঁদে, সমাজের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দেয়, সমাজের অ্যাডমিনিস্ট্রেশন থেকে সবখানে যে মিডল ক্লাস, আমি যে ক্লাসকে প্রতিনিধিত্ব করি, ওয়ার ইজ দ্যাট মিডল ক্লাস? আমরা সব সময় বলি যে মিডল ক্লাস ভয়ানক লেভেলের সুবিধাবাদী, কিন্তু এত সুবিধাবাদী নামে না কেন? অনেকে আমাকে বলছে যে আপনি আসেন না কেন, আপনি নামেন না কেন? আমি আসবো বাংলাদেশে, লেটস সে আমি যখন এয়ারপোর্টে আসার পরে আমাকে যখন অবৈধভাবে গ্রেফতার করা হবে, জেলে নেওয়া হবে, রিমান্ডে নেওয়া হবে, মারা হবে, অপদস্থ করা হবে কোর্টে, তখন কি এই মিডল ক্লাস আপনি নেমে আসবেন? যদি ওই গ্যারান্টি দেন, তাহলে আমরা দেশের বাইরে জানাচ্ছি তারা চলে আসে। আপনারা যদি না নামেন, দেশে থাকা অবস্থাতে, ধরেন আপনি আমাদেরকে যারা ফেসিস্ট বলেছেন, মানে আমাদেরকে ফেসিস্ট বলা, এরকম অনেক মানুষ তো থাকার কথা যারা মুক্তিযুদ্ধের প্রতি আনুগত্য আছে। এমনকি বিএনপিতে কি নাই কোনো মুক্তিযোদ্ধা? আমি তো দেখেছি যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আছে। আপনার মির্জা আব্বাস মুক্তিযুদ্ধ করেছে, তারপরে গয়েশ্বরচন্দ্র রায় মনে হয় করেছে, মানে প্রবীণ নেতা আব্দুল মঈন খান থেকে শুরু করে বিএনপির নজরুল ইসলাম খান, মানে বিএনপির যারা বড় সারির যারা আছেন, মুক্তিযুদ্ধের প্রতি তো তাদের কিছুটা কমিটমেন্ট আছে। জামাতের সাথে তারা জোট করার পরেও এন্ড অফ দ্য ডে আমরা মনে করি আছে। তারা কোথায়? একটা বারের জন্য তাদের মনে হলো না যেটা, এই যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, এই লোকটা তো বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক। ভবিষ্যতে যখন আমি আসাদকে প্রশ্ন করব যে আসাদ ভাই, আপনি একটা ভালো লোক, ঠিক আছে, আসাদ ভাইয়ের নানান ধরনের ভালো গুণ আছে, আই নো দ্যাট। আসাদ ভাই, আপনি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় এই মামলাটা কেন এমন হলো? কি জবাব দেবে এরা ভবিষ্যতে? মানে মানে আমার এমন আসাদুজ্জামান অন্য অনেক বিএনপির লয়ার, অন্য অনেক বিএনপি নেতা থেকে শতগুণে ভালো, মানে আমি যদি বাউচ করি আর কি। এগুলো তো আমাদের জন্য বিস্ময় জায়গায় যে এরকম একটা রাজাকারকে ছেড়ে দিল, আপনারা কিছু করলেন না। এই তাজুল ইসলাম, মিজানুর, আশিসের মনে, এই তিনটা চারটা, উনি যদি তখন বলে কি, উনি যদি বলেন যে আপনারাই তো দেখেছেন যে এই আদেশ দেওয়ার দুদিন আগে প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা ডেকে আদেশ দিয়েছেন, সেটি বাস্তবায়ন করছে, আমাদের তো কিছু করার ছিল না, সেটার ব্যাখ্যা কি থাকবে? বিএনপি যদি, তৌফিক ভাই, বিএনপি যদি মেকে বসতো, বিএনপি যদি একটু নো বলতো, ডু ইউ থিঙ্ক যে এই ঘটনাটা হতে পারে? ইশরাকের নেতৃত্বে হাজার হাজার লোক দেখলাম বসে গেল, তো বিএনপির এরকম 2-3টা বসে গেলেই তো রাস্তাতে 1 লক্ষ লোকের মতো এখানে হয়ে যেত, হতো না? মানে ওরা যদি এটা ভবিষ্যতে আমাদেরকে বলে, এটা যে ধোপে টিকবে না। মানে দেখেন, আমি যেই কথাটা বলি, মানে আবারও বলছি যে একটা তরুণ বা তরুণী যখন আমাদের আজকের এই প্রোগ্রামটা দেখবে, তারাও তো কিছু জানতে আসে এবং তাদেরকেও কিছু আমাদের জানানোর প্রয়োজন। আমি তাদের কাছেও বলা যে, ধরা যাক যে তোমরা আমাদেরকে দেখতে পারো না, আমি তো বলেই নিয়েছি যে ঠিক আছে, ফেসিস্ট বলো, খারাপ বলো, কিন্তু মুক্তিযুদ্ধকে বাবা একটু রেহাই দিতে। ওটা তো আমার বাপের সম্পত্তি না। মুক্তিযুদ্ধ, আমি যেরকম মুক্তিযুদ্ধকে ভালোবাসি, তুমিও ভালোবাসো, এটা তোমার অন্য রাজনৈতিক আইডিওলজি হতে পারে, বাট তুমি কেন প্রতিবাদ করলে না? আবার আমি যখন প্রতিবাদ করব, তখন আমাকে বলা হবে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে। মুক্তিযুদ্ধ শেষ হয়নি তৌফিক ভাই। একটা কথা আমি আপনাকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বলি, এত কিছু বলার পর এটাও একটু জেনে রাখা ভালো, আজকে যারা শুনছে তাদের জন্য আমার এই বক্তব্যটা। আপনি ধরে নিতে পারেন যে আজহার প্যারোলে মুক্তি পেয়েছে, কিছুদিনের জন্য তার প্যারোল হয়েছে, প্যারোলে তার মুক্তি হয়েছে। আমি নিঝুম মজুমদার আজকে তৌফিক মারুফ জার্নালে এসে আমি বলে দিচ্ছি, এই রাজাকারের বাচ্চার বিচার হবে। আপনি আমাকে বলবেন না যে একবার তো হয়ে গেছে, কেমনে করবেন? সব আইন আছে, আইনের, বাংলাদেশে বিদ্যমান আইনের মধ্যে থেকেই হবে। আইনের যে কত ধারা আছে রে ভাই, ওইটা তখনই দেখতে পাবেন।
যত রাজাকার বাংলাদেশে আছে এগুলো সবগুলার পাইকারি বিচার করা হবে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে। ওই দিন দেখবো, আজকের দিনগুলোকে লিখে রাখলাম, ওই দিন দেখবো। জামাত প্রপাগান্ডা করেছে তো, সামনের সময়গুলোতে তরুণ প্রজন্ম থাকবে পাহারার দায়িত্বে। তখন দেখবেন যে বিচার কাহাকে বলে, কত প্রকার, ও কি। না না, আমি পলিটিক্যাল অপোনেন্টের কথা বলছি না, আমি বলছি মুক্তিযুদ্ধের সময় যারা এই অপরাধ করেছে এটা একটা এন্ড দেখতে চাই। বছরের পর বছর, যুগের পর যুগ এই গ্লানিটা টানতে পারবো না, এটাকে শেষ করবো। মানে এটার একেবারে একদম যে একদম সিল মেরে দিব আর কি, শেষ, বিচার কমপ্লিটেড, বিচার কমপ্লিটেড, ইজ ডান এন্ড ডাস্টেড। কিন্তু এই যে এখন যারা কেউ কেউ নামছে প্রতিবাদ করতে, তাদেরকে ধন্যবাদ জানাতেই হয়। যেই ছাত্ররা বা যেই বাম সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো এই জুলাই আন্দোলন মূলত চাঙ্গা করে দিয়েছিল, তারাই এখন এদের বিরুদ্ধে নামছে। তো এরা কি আসলে, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বললেন, তখন তারাও বা কেন এই রাজাকার স্বীকৃতিটা নিজেরা নিলেন? এটা আপনার কি মনে হয় যে তারা কি তখন এই এখন এতই ভুলের মধ্যে তারা ঢুকে গেছিলেন তখন? দেখেন, মুশকিলের ব্যাপারটা হচ্ছে কি জানেন, মানে আমার ক্ষেত্রে আমি কিন্তু খুবই কমিউন ঘরানার, মানে খুবই কমিউনিস্ট ঘরানার একজন ব্যক্তি। কেমন, বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে সমাজতান্ত্রিক যে পোর্শনটা আছে, বাম যে পোর্শনটা আছে, আমাকে আপনি ওই জায়গাতে কাউন্ট করতে পারেন, বিকজ আমি ওই বাম আদর্শের একটা বড় জায়গা বা একটা বড় ফিলোসফি, মানে বঙ্গবন্ধু যে সমাজতান্ত্রিক আদর্শ, তাজউদ্দিন আহমদ বা আমাদের ফোর ফাদার্সরা যেই ঘরানার ছিলেন, আমি মূলত ওই ঘরানার। ফলে বাংলাদেশ আওয়ামী লীগে তো ডানপন্থা আছে, মিডল আছে, লেফটিস্ট, আমাকে আপনি ধরতে পারেন যে ওই ঘরানার মানুষ আমি। ফলে যারা বামপন্থী রাজনীতি করে তাদের প্রতি যেমন আমার এক ধরনের রেসপেক্ট আছে, আবার অন্যদিকে এই বাম আন্দোলনকে আমি অপছন্দ করি, মানে এদেরকে পার্টিকুলার। কারণ কি জানেন, যারা বাম রাজনীতিটা করে এরা না কেমন জানি মানে অদ্ভুত একটা ক্যারেক্টার। যেমন ধরেন আজকে রাজাকারদের এই ঘটনাতে তারাই কিন্তু রাস্তায় নেমেছে, তারা শিবিরের ছেলের হাতে তারা মার খেয়েছে, রাস্তায় নেমেছে। আবার এরাই যখন বলা হচ্ছে রাজাকার, তখন আবার প্রতিবাদ করছে। আপনি মানে মাঝে মধ্যে মনে হয় বাম রাজনীতি, মানে আমি যেই টাইপের বাম ধারণ করি, আবার আমি সেটা না। এই পার্টিকুলারলি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ জাসদ যারা যারা আছে, এদেরকে আমার কাছে নারীর মনের থেকেও জটিল চরিত্রের মনে হয়। এরা যে আমরা কথায় কথায় বলি না যে নারীর মন বড় কঠিন, বোঝা যায় না, ঠিক একই ব্যাপার, যে এদেরকে আমি বুঝতে পারি না। হ্যাঁ, এরা কখনো একটা লম্বা গিটার নিয়ে টুংটাং টুকটাং করতে করতে ফ্যাসিবাদ করবে, আবার ওই লোকই আপনার ওই গিটারের টুংটাং করতে করতে বড় বড় লাল চোখ করতে করতে বলবে যে অমুক আসলে ভালোই ছিল। ফলে মানে বাংলাদেশে এখন পর্যন্ত যত আন্দোলন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তান পর্বে যত আন্দোলন হয়েছে, এইটার সূচনাটা করেছে বামেরা। আপনি এটা কোনোদিন বামরা এটা নিয়ে যদি অহংকার করতে দেন, ইয়েস দে ডিড ইট। আমাদের কাছে যে এভিডেন্স আছে তা বলে, আপনি কত মানুষের নাম বলবেন, কমরেড মনি সিং, কমরেড ফরহাদ, মোজাফর আহমেদ, এরকম অনেকের নাম আপনি নিতে পারবেন, অনেকের। এর আগেও স্বাধীনতা সংগ্রামী যারা ছিল ভারতবর্ষের, আপনি নেতাজি সুভাষ বসুর কথাই ধরেন না কেন, ব্যাপক জাতীয়তাবাদী, ওনাকে আমি বাম নেতাই বলি আসলে। সুতরাং এন্ড অফ দ্য ডেতে মানে অনেকেই তাতে ডিসপিউট করলে আমি ওনাকে বাম নেতাই বলি। আমার মুদ্রা কথা হচ্ছে যে বামরা মাঝে মধ্যে জানে না, ওই হুমায়ুন আজাদের ওই উক্তিটার মতো, যে কার সাথে খেতে হয় আর কার সাথে শুতে হয়, এই যে পার্থক্য না জানা, এই কারণে sometimes they find themselves nowhere. বাংলাদেশ আওয়ামী লীগ, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সাথেই তাদের থাকার কথা ছিল, এই অন্যায় অবিচার এই পুরো ঘটনাটাতে তারা মিলেছে হচ্ছে এই রাজাকার আলবদরের পোনাগুলোর সাথে, এই এনসিপির সাথে। এখন তারা বুঝতে পারছে এরাই তাদেরকে পেটাচ্ছে। মানে
আমরা বলছি শিবিরের ছেলেপেলে, কিসের শিবিরের ছেলেপেলে পিটিয়েছে? 1988 আমরা দেখেছি ফ্রিডম পার্টি নামে একটা পার্টির আত্মপ্রকাশ ঘটেছে। একটু উদাহরণ দিয়ে আপনাকে বলি, জি, এই ফ্রিডম পার্টি কারা? এই ফ্রিডম পার্টি হচ্ছে বঙ্গবন্ধুকে যারা খুন করেছে, বঙ্গবন্ধুকে যারা খুন করেছে, এই খুনিরা বাংলাদেশের কিছু খুনিদেরকে নিয়ে, কিছু স্ট্রিট বেগার টোকাইয়ের বাচ্চাদেরকে নিয়ে সেই 88-এ এই টোকাইগুলো একটা দল করে, না হচ্ছে ফ্রিডম পার্টি। এরা কি করবে? আওয়ামী লীগকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। কি এক অবস্থা! এর সাথে তখন রাষ্ট্রপতি নির্বাচন করার কথা ছিল, টাকা পেয়েছে গাদ্দাফির কাছ থেকে ফ্রিডম পার্টি। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে আহমদ ছফা আবার এই ফ্রিডম পার্টির বিভিন্ন লেখা টাকা লিখে দিত। এই গাদ্দাফির আবার গ্রিন বুকও সে অনুবাদ করেছে। এসে এক ইন্টারেস্টিং ইতিহাস। এই ফ্রিডম পার্টিও একসময় তাই করতো। ওদের সাথে জামাতের কোনো পার্থক্য ছিল না। 92, 93, 94 সালে তো আওয়ামী লীগ দাঁড়াতেই পারতো না। একটা স্টেজ করেছে, ফ্রিডম পার্টির লোকেরা ভেঙে দিচ্ছে। একটা মিছিল করবে, ভেঙে দিচ্ছে। ঠিক এনসিপি এখন যা করছে। তো কোথায় আজ সেই ফ্রিডম পার্টি? ধূলিসাৎ হয়ে গেছে। এই ছ্যাচরা, চোর, ডাকাত এরা ধূলিসাৎ হয়ে গেছে। তো আলটিমেটলি এই যে বামদেরকে আজকে অ্যাটাক করছে ফ্রিডম পার্টির মতোই এনসিপি, এরাও ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু বামরা কি বুঝবে সেই কথা? বুঝবে না। একটা থাপ্পড় মেরেছে আজকে মিছিলের সময়, গালটা মুছতে মুছতে কালকে গিয়ে দেখবেন ই চেপে ধরেছে। হ্যাঁ, আপনি একটা বিড়ি ধরিয়ে দেন ওই শাহবাগের চিপাতে, কিন্তু মোজাফর আহমেদদেরকে তো আপনি বিড়ি ধরালে কাজ হতো না। কিন্তু এখনকার বামদেরকে একটা বিড়ি ধরিয়ে দেন, বেনসন, দাদা বেনসন দিয়েছে 30 টাকা, 30 টাকা দিয়েছে, 30 টাকার বেনসন, 30 টাকার বেনসন পেয়ে তো শেষ। দাদা 30 টাকার বেনসন, ওই দাদার 30 টাকার বেনসন পেয়ে আবার ভুলে যাবে। আবার দুদিন পরে হঠাৎ করে যখন ঘোর কেটে যাবে, মানে ইয়াবার ঘোর কেটে যাবে, এই ইয়াবা খোরগুলো আবার রাস্তায় নামবে, মানি না মানি না মানি না। আবার যখন দুটো দিয়ে দেওয়া হবে, আবার দাদা 300 টাকার ইয়াবা, 300 টাকার ইয়াবাকে আবার তখন চুপ করে যাবে। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে এই বাম আন্দোলন দেখে আপনি পুলকিত হওয়ার কিছু নাই। আজকে অঞ্জন সাহেবের ছেলে, অঞ্জন সাহেবের মেয়েকে আজকে আমি স্টেটমেন্ট দিতে দেখলাম। বাচ্চা মেয়ে, আমি আসলে কথা বলতে চাই না, অঞ্জনদার সাথে আমার একটা হৃদ্যতার সম্পর্ক ছিল। আজকে এইসব মানুষগুলোর ভূমিকা যখন দেখেছি, সিপিবি করা, রাজনীতি করা, আজকে বাকি বিল্লাকে দেখেন, আজকে আনু মোহাম্মদকে দেখেন, আজকে সাকিকে দেখেন, হ্যাঁ, ছাত্র ফেডারেশন করা ছেলেপেলেদেরকে দেখেন। আমার তো অনেক বন্ধু বান্ধব ছাত্র ফেডারেশন করতো, বাম দল করতো, জাসদ বাসদ এদেরকে দেখেছি, এদের চরিত্র তো দেখেছি। ভাই আমি নিজেও তো কমিউনিস্ট ঘরানা, কিন্তু কি ছ্যাঁচাদের মতো 30 টাকার বেনসন আর 300 টাকার ইয়াবার বাম তো আমি করি নেই। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? সো সুতরাং এন্ড অফ দ্য ডেতে আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার। হোয়াট ইজ ইউর সলিউশন? দ্য অ্যান্সার ইজ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করেছে, প্রগতিশীলতাকে প্রোটেক্ট করছে। ইয়েস, আমাদের অসংখ্য ভুল ছিল, অসংখ্য। আমি আপনাকে বলে দিতে পারবো কোথায় কোথায় ভুল ছিল, আমি বলে দিতে পারবো। যেমন ধরেন আজহারের বিচারের কথাই ধরি। হ্যাঁ, আমি খালি এটা ভাবছি যে 30 ডিসেম্বর 2014 সালে রায় হয়েছে আজহারের, 10টা বছর এই রিভিউ পিটিশনটাই বা কেন শেষ হলো না? আইনমন্ত্রী করছিলেনটা কি? মাননীয় প্রধানমন্ত্রী তো এই প্রত্যেকটা রিট পিটিশন, প্রত্যেকটা রায়, তিনি তো একটা মানুষ তো নাকি? তিনি তার মন্ত্রীদেরকে দায়িত্ব দিয়েছেন, তিনি তার এমপিদেরকে দায়িত্ব দিয়েছেন। তারা যখন নেত্রীকে নানান ভাবে ডুবানোর চেষ্টা করেছে, না এখন আমার তো কষ্ট লাগবেই যে আমি তখন আইনমন্ত্রীর দিকে আঙ্গুল তুলবই। হোয়াট ডিড ইউ ডু? কি বলবো বলেন? কাকে ব্লেম করবো আমি? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি এবং যেই প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম এটি দিয়েই আমি শেষ করতে চাই যে সামগ্রিক এই পরিস্থিতির মধ্যে যাদেরকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস মিত্র বলে এখন অন্ততপক্ষে দৃশ্যমান, সেটি দেশে কিংবা দেশের বাইরে, এবং যারা সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী এই স্বাধীনতা বিরোধী চক্রটিকে প্রশ্রয় দিচ্ছে, পৃষ্ঠপোষকতা দিচ্ছে, সেটি সেনাবাহিনীর ভিতর থেকে হোক, বাইরে থেকে হোক, যেখান থেকেই, সব মিলে আসলে কি এই স্বাধীনতা বিরোধী চক্রটির হাতেই কি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা তুলে দিতে যাচ্ছেন? এইটার আপনি ব্যাখ্যা দিয়ে শেষ করবেন। একদম, বাংলাদেশ এখন কমপ্লিটলি, আমি তো বলছি যে বাংলাদেশ এখন স্বাধীনতা বিরোধীদের হাতে।
এই যে আপনি জামাতকে দেখছেন, শিবিরকে দেখছেন, এই দুজন তো চিহ্নিত শত্রু। এবি পার্টি কারা? শিবির থেকে বের হওয়া শিবিরের পান্ডাগুলো। এনসিপি, আপনি এদেরকে দেখেছেন কি? বৈষম্য বিরোধী ছাত্র। একটা একটা করে ধরি।